সত্যজিৎ রায়ের লেখা কিছু অপ্রকাশিত মাস্টারপিস ছোট গল্পের ওপর ভিত্তি করে আজকের কাহিনীর পরিচালনা করেছেন বাংলার জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জি। সেই সময়কার চরিত্রগুলো বর্তমান যুগ অনুযায়ী একটু চেঞ্জ করেছেন পরিচালক। আজকের কাহিনী এক সাসপেন্স থ্রিলার। কাহিনীর শেষটা একেবারে অপ্রত্যাশিত, যাকে বলে মেসমারাইজিং এন্ডিং। তাই একটুও স্কিপ না করে দেখতে থাকো। কাহিনী শুরু করার আগে বলে রাখি, আমি তোমাদের সাথে প্রিয়াঙ্কা, তোমরা দেখছো ফিল্ম স্ন্যাপ। আমাদের সাথে জুড়ে থাকার জন্য অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। একটা পার্টি চলছে এবং একটি মেয়ে হঠাৎ করেই ইপসিতকে দেখে এবং তার দিকে এগিয়ে গিয়ে বলতে থাকে যে তার সাথে তার দেখা হয়েছিল অজন্তা কেভে, তার কি মনে আছে? তবে ইপসিত তাকে জানায় তার তো কিছুই মনে নেই। প্রথমটায় ইপসিত মনে করে মেয়েটি হয়তো তাকে দেখে ইমপ্রেস হয়ে গেছে এবং তার সাথে কথা বলতে এসেছে। ইপসিতও বেশ মজা করে তার সাথে কথা বলতে থাকে। তবে মেয়েটি তাকে বলতে থাকে 2017 ঔরঙ্গাবাদে অজন্তা কেভে তাদের দেখা হয়েছিল এবং কৈলাসা হোটেলে তারা কয়েকদিন স্টেও করেছিল। 21 অগস্টে ইপসিতের 30তম বার্থডেও তারা সেলিব্রেশন করেছিল। ইপসিতের তো কিছুই মনে পড়ছে না। এদিকে ওই মেয়েটি কনস্ট্যান্ট বলতে থাকে, তোমার এঙ্গেজমেন্টের 6 মাস পার হয়ে গেছিল, তোমার মালার সাথে এঙ্গেজমেন্টও হয়ে গেছিল, তোমার কি সেটা মনে আছে? এবারে ইপসিত ব্যাপারটা খুবই পার্সোনালি নিয়ে নেয় এবং খুবই বিরক্ত হয় এবং বলতে থাকে যে তুমি এইসব গুগলে সার্চ করে আমার সাথে দেখা করতে এসছো, কিন্তু তোমার সাথে আমার কোনো দিন দেখা হয়নি। তখন ওই মেয়েটি বলতে থাকে, তুমি তো নিজেকে কম্পিউটার মাইন্ড বলতে, কোনো কিছুই নাকি তুমি বলো না, তবে এই সাক্ষাৎকারটা তুমি পুরোই ভুলে গেলে। তোমার কি মনে আছে মধ্যরাতে আমরা পুলে নেমে কি করেছি? তবে ইপসিত ব্যাপারটা বিরক্ত হয়ে যায় এবং মেয়েটিকে ওখান থেকে চলে যেতে বলে। মেয়েটিও এবার খুবই বিরক্ত হয় এবং বলে, তুমি তখন ক্রিসলেসে কাজ করতে, এখন কি তুমি সেখানে কাজ করো না? ইপসিত জানায় সে ক্রিসলেসের পার্টনার। তবে ওই মেয়েটি মানতেই চাইছিল না। সে বারংবার বলে যাচ্ছিল, তোমার সাথে আমার দেখা হয়েছে, তখন তোমার কাছে একটা ডিএসএলআর ছিল এবং সেটা দিয়ে তুমি বারংবার আমার ছবি তুলেই যাচ্ছিলে। এবার মেয়েটি বিরক্ত হয়ে বলতে থাকে যে আমি এখন চলে যাচ্ছি, তবে কোনো সময় যদি তোমার আমার কথা মনে পড়ে তাহলে কেভ গার্ল দিয়ে তুমি আমার নামটা সেভ করেছিলে, সেটা একবার চেক করে দেখতে পারো এবং আমার সাথে কথা বলতে পারো। এই বলে মেয়েটি যখন ওখান থেকে চলে যায়, তবে 2 মিনিটের মধ্যে ইপসিতের কাছে একটা কল আসে এবং কলটা ছিল কেভ গার্লের, যেটা দেখে ইপসিত খুবই অবাক হয়ে যায় এবং মেয়েটি ফোনে তাকে বলে, তুমি আমাকে চিনতে পারলে না, হয়তো এর পেছনে কোনো রিজন থাকতে পারে, কিন্তু তোমার যদি কখনো আমার সাথে কথা বলতে ইচ্ছা হয় তুমি এই নাম্বারে কল করতে পারো। এই বলে মেয়েটি ফোনটা কেটে দেয়। ইপসিত আর কোনো কথা বলে না। এরপর ইপসিত বাড়ি ফিরে যায়। তবে বাড়িতে তার স্ত্রী ছিল না, কারণ আগের দিনই ইপসিত বাবা হয়েছে, তাই তার স্ত্রী এখন নার্সিং হোমেই আছে। পরের দিনই ইপসিতকে ইয়াং অন্টারপ্রিনিয়রের অ্যাওয়ার্ড দেওয়া হবে, যেটাই চিন্তা করছিল ইপসিত। এরপর কিছুক্ষণ ঘুমোতে না ঘুমোতেই ভোর হয়ে যায় এবং ইপসিত মর্নিং ওয়াক করে ফেরে। তখনই গার্ডের সাথে তার দেখা হলে সে জানতে চায় তার মা কেমন আছে। গার্ড জানায় তার মার চিকিৎসা চলছে, এখন ঠিক আছে। এরপর রেডি হয়ে ইপসিত বেরিয়ে পড়ে এবং পৌঁছে যায় তার স্ত্রী আর মেয়ের কাছে। ছোট্ট মেয়ের নাম অনন্যা রাখে এবং মেয়েকে আদর করতে থাকে ইপসিত এবং বলতে থাকে, আজ যদি আমার অ্যাওয়ার্ড ফাংশন না থাকতো আমি তাহলে তোকে ছেড়ে যেতামই না। ইপসিত তার স্ত্রীকে জানায় আজকে তার মিটিং আছে, তারপরেই সেই অ্যাওয়ার্ড সেরেমনি। ইপসিতের স্ত্রী মালা তাকে বেস্ট অফ লাক বলে। ইপসিত নিজের স্ত্রীকে আদর করে সেখান থেকে বেরিয়ে যায় এবং নার্সিংহোমের বাইরেই ইপসিত তার অফিস কলিগদের ডেকেছিল এবং তাদের সাথে রেডি হয়ে ওখান থেকে বেরিয়ে পড়ে। কিছু ফরেন ডেলিগেটসের সাথে ইপসিতের আজকে মিটিং ছিল, তবে ইপসিতের আজ লেট হয়ে গেছে। তাই গাড়িতে বসেই ভিডিও কলিংয়ে ওই ব্যক্তিদের সাথে ইপসিত কথা বলছিল এবং ফোনটা কাট করতে না করতেই ইপসিত এসে পৌঁছে যায়, যেটা দেখে ওখানে বসে থাকা মেম্বাররা খুবই খুশি হয় এবং তার কম্পিউটার মাইন্ডেরও প্রশংসা করে। কোনোভাবে আজকে ডিলটা ক্র্যাক করে নেয় ইপসিত। আজ অ্যাওয়ার্ড সেরিমনি, তাই ইপসিতের জন্য একটি বিশেষ দিন। তাই আজ টেলার আসে ইপসিতের মাপ নেওয়ার জন্য। তখনই ম্যাগি তাকে জানায় যে দুপুরে তাদের একটা মিটিং আছে, সেটা কি তার খেয়াল আছে? রাহুল বলে মিটিংটায় সে চলে যাবে, ইপসিতে যাওয়ার দরকার নেই। ইপসিত বলে না, মিটিংটায় সেই যাবে। ইপসিত একটু মজা করেই বলে আগেরবার রাহুল গিয়ে হোস্টের প্রেমে পড়ে গেছিল, যেটা তাদের পক্ষে মোটেও ভালো হয়নি। একথা শুনে রাহুল একটু বিরক্ত হয়েই সেখান থেকে চলে যায়।
তারপর ইপসিত ম্যাগিকে বলে তার মেয়ে অনন্যার জন্য কিছু জামা কাপড় কিনতে হবে, তাই ম্যাগির যদি টাইম থাকে সে যেন তার সাথে যায়। ম্যাগি চুপচাপ রাজি হয়ে যায়। ম্যাগি চলে গেলে অনিল সেখানে আসে কিছু ফাইল নিয়ে এবং অনিলকে সেখানে দেখে খুবই অবাক হয় ইপসিত এবং জানতে চায় সে কি কাজে জয়েন করেছে। অনিল জানায় 3 দিন হয়ে গেছে সে কাজে জয়েন করেছে, যেটা শুনে ইপসিত খুবই খুশি হয়। অনিল তাকে থ্যাংক ইউ বলছিল আর বলছিল যে সেদিন যদি লিফটে তার সাথে দেখা না হতো তাহলে হয়তো তার এই কাজটা পাওয়া হতো না। ইপসিত অনিলকে বলে স্কুলে তুই সব সময় টপ করতি, আমি হাজার চেষ্টা করেও তোকে টপ করতে পারিনি কোনোদিন। তখনই অনিল দুঃখ করে বলে স্কুলের কথা আলাদা, কিন্তু তারপরে দুর্ভাগ্য আমার কখনো পাস ছাড়েনি এবং চাকরির ক্ষেত্রেও সেই একই দুর্ভাগ্য আমাকে সব সময় তাড়া করে বেরিয়েছে। ইপসিত তাকে জড়িয়ে ধরে বলে বন্ধুদের জন্য সে সব কিছু করতে পারে এবং তাদের অফিসে তাকে ওয়েলকাম জানায়। তাকে পুরনো কয়েকটা বন্ধুদের নাম বলছিল এবং তাদের সঙ্গে ঘটে যাওয়া ছোটখাটো ইনসিডেন্টের কথা বললে সেগুলো ইপসিতের ঠিক খেয়াল নেই। বলে এইগুলো তুই এখনো মনে রেখেছিস? তবে অনিল বলে তুই কম্পিউটার মাইন্ড, তোর কাছে যেগুলো ডেটা আমার কাছে সেগুলো স্মৃতি। এরপর ইপসিত অনিলকে তাদের বাড়িতে পার্টিতে ইনভাইট করে এবং তারপর ম্যাগিকে নিয়ে বেরিয়ে যায় তার মেয়ে অনন্যার জন্য জামা কাপড় কিনতে। ম্যাগি একটা জামার গন্ধ শুকছিল অনেকক্ষণ ধরে, যেটা ইপসিত দেখে একটু মজা করেই বলে তুমি যেভাবে কাপড়টা স্মেল নিচ্ছ তাতে করে আমরা হয়তো মিটিংয়ের শেষে গিয়ে পৌঁছাবো। এ কথায় ম্যাগি উত্তর না দিয়ে আরেকটা সেট জামা সেও নিয়ে নেয়। এটা দেখে ইপসিত একটু অবাক হয়ে জানতে চায় সে কার জন্য নিচ্ছে। ম্যাগি জানায় তার দিদির মেয়ে মারিয়া, তার জন্যই জামাটা নিচ্ছে সে। এরপর ইপসিত মিটিং সেরে পৌঁছে যায় সেই অ্যাওয়ার্ড সেরেমনিতে। এখানে ইপসিতকে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছিল ইয়ং অন্টারপ্রেনিয়র হিসেবে এবং তার কম্পিউটার মাইন্ডের জন্য তাকে সবাই প্রশংসা করছিল। ইপসিত অ্যাওয়ার্ডটা নিয়ে তার বন্ধুদের সাথে ক্রেডিট ভাগ করে নেয়। এরপর দেখানো হয় ইপসিত তার বাড়িতে একটা পার্টি থ্রো করেছে, তার বন্ধু বান্ধব অফিস কলিগ সকলেই সেখানে উপস্থিত। কিছুক্ষণ পর সেখানে অনিল আসে। ইপসিতের স্ত্রী তাকে চিনত না। তখনই ইপসিত এসে জানায় যে অনিল তার ছোটবেলাকার বন্ধু এবং অনিলকে সে নিজের অফিসেই কাজ দিয়েছে। যেটা শুনে তার স্ত্রী মালা মনে করে যে তার অফিসে অডিটের একটা লোকের প্রয়োজন ছিল, হয়তো ইপসিত তার অফিসে অডিটের কাজেই অনিলকে রেখেছে। তবে ইপসিত বা অনিল কেউই জানায় না যে অনিল তাদের অফিসে কি কাজে ঢুকেছে। এরপর ড্রিঙ্কস করতে করতে ইপসিত হঠাৎ করে অনিলের কাছে জিজ্ঞাসা করে যে তারা কি কখনো অজন্তাকে গেছিল। যেটা শুনে অনিল অবাক হয়ে বলে কেন তোর মনে নেই? আমরা তো গেছিলাম তোর 30th বার্থডে সেলিব্রেশন করতে। তবে আমাদের সব বন্ধুদেরই সেখানে রিউনিয়ন করার জন্য যাওয়ার কথা ছিল, তবে সময় মতো কেউ আর এসে পৌঁছয়নি, আমি আর তুই একা গেছিলাম এবং একটা মেয়ের পাল্লায় পড়ে তুই কৈলাসায় শিফট করেছিলি, তোর কি সবই ভুলে গেছিস? এরপর হাসতে হাসতে অনিল বলে তুই তো কম্পিউটার, হয়তো রিসাইকেল বিনে তোর চাপা পড়ে গেছে কোনো একটা ডেটা, দেখ খুঁজে নিশ্চয়ই পাবি। তবে ওই মেয়েটা সারাক্ষণই ইপসিতের মাথায় ঘুরে বেড়াতো, সে কাউকে প্রকাশ করতে পারতো না ঠিকই, কিন্তু এই ব্যাপারটা সে কিভাবে ভুলে গেল সে কিছুতেই বুঝে উঠতে পারছিল না। পরের দিনই অফিসে গিয়ে ইপসিত গ্যারির কাছে জানতে চায় যে সে কি কৈলাসা হোটেলে কোনো সময় ছিল, সে কি সেটা জানে। তবে গ্যারি বলে হ্যাঁ কৈলাসাতে তো সে ছিল, তার বার্থডে সেলিব্রেশন করতে ঔরঙ্গাবাদে একবার গেছিল, সেটা তার খেয়াল পড়ছে না। তখন ইপসিত বারংবার ওই আননোন মেয়েটির কথাই চিন্তা করে যাচ্ছিল। গ্যারি ওখান থেকে চলে যাওয়ার পরেও ইপসিত অনেকক্ষণ ধরেই ওই মেয়েটির কথাই চিন্তা করে গেছে, তবে কোনো কিছুই ইপসিতের খেয়াল পড়ছিল না। ঠিক তখনই ম্যাগি তাকে ফোন করে জানায় যে তাদের মিটিং চলছে, সে এখনো সেখানে যায়নি কেন। একথা শুনে হন্তদন্ত হয়ে ইপসিত মিটিংয়ে পৌঁছায় এবং রাহুলকে জিজ্ঞাসা করে সে কেন একবার মনে করিয়ে দিল না। তবে রাহুল বলে তুই তো কম্পিউটার, আমি ভাবতেই পারিনি তুই ভুলে যাবি, তুই তো কখনো ভুলে যাস না। এরপরে রাহুল একটু চিন্তা করে এসে ইপসিতের সাথে কথা বলে এবং বলে হয়তো স্ট্রেস থেকে তুই হয়তো ভুলে গেছিস, নতুন বাবা হয়েছিস, আমারও নতুন বাবা হওয়ার পরে অনেক কিছুই এরকম হচ্ছিল এলোমেলো, তুই কদিন ছুটি কাটা, সিনেমা দেখ, তারপরে দেখবি সব ঠিক হয়ে গেছে। ইপসিত কোনো কথার উত্তর দেয় না, চুপচাপ তার কথাগুলো শুনছিল।
এরপরে আমরা দেখি ইপসিত সিনেমা দেখতে গেছে এবং পপকর্ন নিতে বাইরে এসেছে। তখনই টাকা দেওয়ার জন্য ছোট মেয়েটিকে সামনেই রাখে, তবে টাকা দিয়ে পপকর্নটা নিয়ে ভেতরে চলে যায়। বাচ্চাটির কথা পুরোটাই ভুলে যায় এবং ভেতরে গিয়ে যখন স্ত্রীকে পপকর্নটা দেয় তখনই তার স্ত্রী বাচ্চার কথা জিজ্ঞাসা করলে ভয় পেয়ে দৌড়াতে থাকে ইপসিত। তবে ছোট্ট অনন্যাকে কোনো জায়গায় খুঁজে না পেয়ে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছিল ইপসিত। তখনই ওয়াশরুমগুলো চেক করে এবং সেখানেই দেখছে সেই আননোন মেয়েটি তার অনন্যাকে কোলে নিয়ে বসে আছে। আর এই স্বপ্নটা দেখে হঠাৎ করেই ঘুম ভেঙে ভয়ে চিৎকার করে ওঠে ইপসিত। তারপর নিজের মেয়েকে খোঁজে ঘরের মধ্যেই, কিন্তু কোথাও খুঁজে পায় না। তারপর বাইরে গিয়ে দেখে করিডোরে বাচ্চাটির ন্যানি বাচ্চাটি কাঁদছিল বলে কোলে নিয়ে ভোলাচ্ছিল। এরপরে ছোট্ট অনন্যাকে কোলে নিয়ে কেঁদে ওঠে ইপসিত। এই ধরনের বিভিন্ন ঘটনাই ইপসিতের জীবনে ঘটে চলেছিল নিত্যদিন। এরই মধ্যে একদিন ইপসিত গাড়িতে তেল ভরাতে ভুলে যায় এবং রাস্তায় আচমকাই গাড়িটা থেমে যায়। তখনই ইপসিতের বন্ধু গ্যারি সেখানে চলে আসে এবং ইপসিতকে নিয়ে চলে যায়। কি করবে কিছু বুঝতে না পেরে ইপসিত এক সাইকিয়াট্রিস্টের কাছে যায় এবং জানায় যে ওই কেভ গার্ল ছাড়া বাকি সমস্ত জিনিসই সে কিছুই ভোলেনি, তবে ওই মেয়েটিকে সে একেবারে বেমালুম ভুলে গেছে। ডক্টর তার কাছে জানতে চায় ইপসিতের কি ভালো করে ঘুম হয়। ইপসিত জানায় যে কিছুদিন যাবৎ তার ভালো করে ঘুম পর্যন্ত হচ্ছে না, উল্টোপাল্টা স্বপ্ন দেখে সে বারংবারই ঘুম থেকে উঠে যাচ্ছে। ডক্টর তাকে বলে কাজের স্ট্রেস থেকে ইপসিতের এরকম হতে পারে। এছাড়া ডক্টর তাকে সাজেস্ট করে যে অজন্তা কেফে ইপসিত যদি একদিন ঘুরে আসতে পারেন তাহলে হয়তো পুরনো স্মৃতিগুলো মনে পড়তে পারে। তবে ইপসিত অজন্তায় যেতে রাজি হয় না। তখন ওই ডক্টর তাকে কিছু স্লিপিং পিল দিয়ে ছেড়ে দেয়। সেদিন রাতে বাড়ি ফেরার সময় ইপসিতের মনে পড়ে ওই কেভ গার্ল তাকে ডিএসএলআরের কথা বলেছিল। ওই ডিএসএলআরটা এখন গ্যারির কাছে ছিল, তাই ইপসিত গ্যারিকে ফোন করে ডিএসএলআরে তোলা ফটোগুলো চায়। গ্যারি কিছুক্ষণের মধ্যেই ফটোগুলো সেন্ড করলে ইপসিত লক্ষ্য করে ওর মধ্যে সেই সময়কার কিছু ফটো রয়েছে, যেখানে ওই কেভ গার্লের সাথে তার অনেকগুলো ফটো ক্লিক করা রয়েছে, যেগুলো দেখতে দেখতে মোবাইলটা হাত থেকে পড়ে যায় ইপসিতের এবং মোবাইলটা তুলতে গিয়ে আনমনা হয়ে গেলে তার অন্য গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। ইপসিতের সামান্য কিছুই চোট লেগেছিল, তাই ডক্টর তাকে দুদিন অবজারভেশন রাখার নির্দেশ দেন। এরপর মালা আর রাহুল দুজনেই ফিরে যায় এবং কিছুক্ষণের মধ্যেই ম্যাগি আসে ইপসিতকে দেখতে। ইপসিত ম্যাগির কাছে জানতে চায় 2 বছর আগের কথা, যেদিন তার 30তম বার্থডেতে ইপসিত আর ম্যাগি কাছাকাছি চলে এসেছিল এবং তারপরেই ম্যাগি প্রেগনেন্ট হয়ে পড়েছিল। তবে ম্যাগি বারংবার ইপসিতকে বোঝানোর চেষ্টা করে যে 21 আগস্টে ইপসিত এখানে ছিল না, সে গেছিল ঔরঙ্গাবাদ এবং ম্যাগির সাথে তার যে ঘনিষ্ঠতা হয়েছিল সেটা তার পরেই হয়েছিল, যার ফলে ম্যাগি কনসিভ করে নিয়েছিল। তবে ইপসিত চায়নি যে বেবিটাকে তারা রাখুক, তাই ম্যাগি বেবিটাকে অ্যাভয়েড করিয়ে নিয়েছিল। তবে এইসব কথা ম্যাগি কোনোদিন কারোর সাথে শেয়ার করেনি, আর 2 বছর পুরনো কথা ম্যাগি এখন মুভ অন করে নিয়েছে। তবে ইপসিত বারংবার ম্যাগিকে বলে না, 21 আগস্টে ম্যাগির সাথেই সে ছিল, কিন্তু ম্যাগি কিছুতেই মানতে রাজি হয়নি এবং দুজনের মধ্যে একটু ঝামেলার মতো লেগে যায়। তবে ম্যাগি বলে তুমি আমার সাথে সেদিন ছিলে না, যেটা বলে ম্যাগি সেখান থেকে উঠে যায়। তবে বাইরে বেরোনোর সময় ম্যাগি লক্ষ্য করে মালা এসে সেখানে দাঁড়িয়েছে এবং তাদের সমস্ত কথাই মালা শুনে ফেলেছে। ম্যাগি আর কিছু না বলে সেখান থেকে চুপচাপ বেরিয়ে যায়। মালা নিজের ফোনটা ফেলে গেছিল এবং সেটা নেওয়ার জন্যই সে আবার ফিরে এসেছিল, যার ফলে এই সত্যটা মালা জেনে যায়। মালা খুবই রেগে যায়, কিন্তু ইপসিতকে কিছুই বলে না এবং চুপচাপ বেরিয়ে যায়। 2 দিন পরে ইপসিত বাড়িতে ফেরে, তবে তার স্ত্রী তার বাড়ি ছেড়ে চলে গেছিল। ইপসিত মালাকে ফোন করলে মালা তার সাথে কথা পর্যন্ত বলতে চায় না। পরের দিন সকালে মর্নিং ওয়াক থেকে ফেরার সময় ইপসিত ভুল করে অন্য একজনের ঘরে নক করে ফেলে। এরপরে ইপসিতের সেই গার্ডের সাথে দেখা হলে ওই গার্ড ইপসিতকে 5500 টাকা ফেরত দেয়। ইপসিত বলে আমি তো তোমাকে শুধুমাত্র 5000 টাকা দিয়েছিলাম। তবে গার্ড তাকে জানায় যে মানুষ দিয়ে ভুলে যায়, তাই সে এটা লিখে রেখেছিল। ইপসিত তাকে 5500 টাকাই দিয়েছিল। ইপসিত মানসিকভাবে খুবই ভেঙে পড়েছিল, তাও পরের দিন রেডি হয়ে চলে যায় মিটিংয়ে। মিটিং শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই ইপসিত লক্ষ্য করে ওই কেভ গার্লকে, সেও একটা মিটিংয়ে এসেছিল। তবে দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে ইপসিত ছুটে যায় ওই মেয়েটির কাছে।
এবং সোজা গিয়ে বসে পড়ে ওই কেভ গার্লের সামনে এবং তাকে জিজ্ঞাসা করতে থাকে যে সেদিন আমাদের মধ্যে কি কি ঘটেছিল সেগুলো বলো। প্রথমে মেয়েটি ইপসিতকে দেখে বেশ খুশিই হয়, তবে ইপসিতের এই ধরনের কথাবার্তায় সবার সামনে সে খুব এম্বারাস ফিল করে এবং ইপসিতকে থামতে বলেও ইপসিত এই ধরনের কথা বলেই যাচ্ছিল, যাতে ওই মেয়েটি খুবই রেগে যায় এবং এখান থেকে ইপসিতকে চলে যেতে বলে। ইপসিত তার কোনো কথায় কানই দিচ্ছিল না। তখনই ওই মেয়েটির সাথে থাকা মিটিংয়ে আসা এক ব্যক্তি ইপসিতকে থামাতে চেষ্টা করলে ইপসিত তাকে পুলে ঠেলে ফেলে দেয়। তখন সকলে মিলে ইপসিতকে থামাতে চেষ্টা করলেও ইপসিত কিছুতেই থামছিল না এবং ওই মেয়েটির সাথে ভয়ানক ঝামেলা হয়ে যায়। মেয়েটি খুব রেগে গিয়ে ইপসিতকে যা তা কথা বলে ওখান থেকে বেরিয়ে যায়। পরে ইপসিত কি করবে বুঝতে না পেরে সোজা চলে যায় ঔরঙ্গাবাদের সেই কৈলাসা হোটেলে। হোটেলে পৌঁছাতেই হোটেলের রিসেপশনিস্ট তাকে জানায় 2 বছর আগে সে এখানে এসেছিল এবং বিল নিতে ভুলে গেছিল, তাই সেটা তাকে ফেরত দেয়। ইপসিত খুবই অবাক হয়। তাও কেভ গার্ল তাকে বলেছিল 30 নাম্বার রুমের বাইরে একটা পুল আছে এবং সেই পুলে তারা সারা রাত খুব মজা করেছিল। ইপসিত সেই রুমটাই বুক করেছিল এবং দেখে যে ওই রুমের বাইরে সত্যি একটা পুল আছে এবং ইপসিত সোজা গিয়ে ওই পুলের মধ্যে নেমে পড়ে এবং দেখতে পায় যে ওই মেয়েটির সাথে সে খুব ঘনিষ্ঠ অবস্থায় রয়েছে, যেটা দেখে ইপসিত খুবই অবাক হয়। এরপরে ইপসিত চলে যায় সেই অজন্তা কেভে এবং ওখানে গিয়ে দেখে যে তার স্মৃতি যেন হাতছানি দিয়ে তাকেই ডাকছে। ওই অচেনা মেয়েটি ইপসিতকে ডাকছে আর তার সামনে দিয়ে ইপসিত দৌড়ে চলে যাচ্ছে, যেটা দেখে সে খুবই অবাক হয়। তার চোখের সামনে যেন পুরনো স্মৃতিগুলো নির্দ্বিধায় খেলা করতে শুরু করেছে, যেটা দেখে ইপসিত পুরোই পাগল হয়ে যায় এবং স্মৃতির পিছনে দৌড়াতে শুরু করে। স্মৃতির পিছু করা কি এতই সহজ? স্মৃতির পিছু করতে করতে একসময় ইপসিত পুরোই পাগল হয়ে যায়। হঠাৎ করেই হাসতে থাকে, আবার একসময় কাঁদতে শুরু করে। এইভাবেই আস্তে আস্তে নিজের মানসিক ভারসাম্য একসময় হারিয়ে ফেলে ইপসিত। এরপর ঘটনা শিফট হয় মেন্টাল অ্যাসাইলেমে, যেখানে আমরা ম্যাগিকে দেখি ইপসিতকে খাবার খাইয়ে দিচ্ছে এবং বলছে, আমরা প্রথমটায় ভেবেছিলাম তোমার সাথে একটু মজা করব, কারণ সব মানুষই ভুলতে পারে, কম্পিউটার মাইন্ড মানুষেরা ভুল করতেই পারে। তবে তোমাকে সবকিছু বলে দেওয়ার আগেই তোমার এই অবস্থা হয়ে গেল। ম্যাগি বলতে শুরু করে। ম্যাগি যখন কনসিভ করেছিল 4 মাস ধরে ম্যাগি ওয়েট করছিল যে ইপসিত যদি তাকে বাচ্চাটা রাখতে বলে, কিন্তু ইপসিত কোনোদিনই সেটা বলেনি, উপরন্তু বারংবার জোর দিয়েছে যাতে সে বাচ্চাটা নষ্ট করে দেয়। আর ম্যাগিও তাই বাচ্চাটাকে পৃথিবীতে রাখতে পারেনি। সেই বাচ্চাটি একটা মেয়ে ছিল। ইপসিতের সেদিন উচিত হয়নি ম্যাগিকে নিয়ে তার বাচ্চার জন্য শপিং করতে যেতে। ম্যাগি ওই বাচ্চাদের জামা কাপড়ে তার ছোট্ট মেয়েটির গন্ধ গ্রহণ করছিল, কিন্তু সেখানেও ইপসিতের মজা ম্যাগিকে হার্ট করেছিল। এরপরই ম্যাগি ঠিক করেছিল এবার মজা ইপসিতকে দেখাতে হবে। ঘটনাচক্রে ইপসিত তার সাথে জড়িয়ে থাকা বিভিন্ন মানুষের সাথে বিভিন্ন সময় অনেক ক্রূর ব্যবহার করেছিল। প্রথমেই আসি অনিলের কাছে, যে অনিলকে ইপসিত বাল্য বন্ধু বলেছিল। সেই অনিলকে ইপসিত কখনোই পড়াশোনায় ছোটবেলায় হারাতে পারেনি। ইপসিতের সাথে সেই অনিলের একবার লিফটে দেখা হয়। অনিল লিফটম্যান হিসেবে সেই পুরনো কোম্পানিতে কাজ করছিল। তবে ইপসিত তাকে বলে যে তার অফিস থাকতে সে অন্য কোথাও কেন কাজ করবে, এই বলে তাকে ডেকে নিয়ে যায় নিজের অফিসে ইন্টারভিউর জন্য। তবে যেদিন অনিল সেখানে পৌঁছায়, অনিল জানতে পারে তাকে পিয়নের জব দেওয়া হয়েছে। একটা পুরনো অফিসে লিফটম্যানের কাছ থেকে সরিয়ে তাকে ঝাঁ চকচকে একটা অফিসে এনে পিয়নের কাজ দেয়া হলো। এই রকম নিষ্ঠুর ব্যবহার ইপসিত একের পর এক তার সমস্ত বন্ধু এবং কাছের মানুষের সাথে করেছে। এবার আসা যাক ইপসিতের কলেজ ফ্রেন্ড গ্যারির কাছে। গ্যারিকে ইপসিত বলেছিল যে তাকে পার্টনারশিপের জব দেবে, কিন্তু গ্যারিকে ডেকে সে তাকে 5 ফরমাসি খাটাতো। তবে ইপসিতের একটাই ভুল হয়েছে, যে বন্ধুদের সে সবসময় ব্যবহার করত, তা সুযোগ নিত, তাদের কাছে নিজের গাড়ির চাবি, ডিএসএলআর এগুলো রাখা উচিত হয়নি। সেদিন ইপসিত গাড়িতে তেল ভরাতে ভুলে যায়নি, গ্যারি গাড়ি থেকে তেল বের করে নিয়েছিল। এরপর আসি ইপসিতের বেস্ট ফ্রেন্ড এবং পার্টনার রাহুলের কাছে। রাহুল নিজের কাজে যথেষ্ট দায়িত্বশীল ছিল, কিন্তু ইপসিত বারংবার প্রমাণ করতে চাইতো রাহুল একদম ভালো কাজ করে না এবং সেটা তার বোর্ড অফ ডিরেক্টরের কাছেও কনভিন্স করেছিল।
যেটা রাহুল পরে জানতে পেরেছিল এবং ঈপ্সিতের ওপরে খুবই রেগেছিল রাহুল। এরপরে আসি ঈপ্সিতের ফ্ল্যাটের গার্ডের কাছে। তার মায়ের দুরারোগ্য রোগের জন্য সে সকলের কাছে টাকা নিয়েছিল, তবে বাকি সকলেরা চ্যারিটি হিসেবেই টাকাটা তাকে দিয়েছিল, কিন্তু ঈপ্সিত সেটা করেনি। 1 মাস যেতে না যেতেই ঈপ্সিত তার কাছে টাকাটা ফেরত চায়। ঈপ্সিত এতটাই নিষ্ঠুর ছিল যে নিজেকে কম্পিউটার মাইন্ড বলতে বলতে সে নিজেই একটা যন্ত্রে পরিণত হয়েছিল। এবং ম্যাগি যখন একে একে সকলকে তার প্ল্যানের কথা জানায়, সকলেই তাকে সাহায্য করতে রাজি হয়ে যায়। তবে ম্যাগি চেয়েছিল ঈপ্সিতকে একটা শিক্ষা দিতে, কিন্তু ঈপ্সিতের মানসিক ভারসাম্য হারিয়ে যায়। এরপরে আমরা ম্যাগিকে দেখি সে তার মারিয়ার জন্য যে জামাটা কিনেছিল সেটা পরম আনন্দে গুছিয়ে রাখছে। তখনই আমরা সেই অপরিচিত কেভ গার্লকে দেখি। আসলে এই অপরিচিত মেয়েটি হলো ম্যাগির নিজের দিদি, যে ম্যাগিকে দিনের পর দিন তার বেবির জন্য কষ্ট পেতে দেখেছে। আর এখানে আমরা জানতে পারি ম্যাগির দিদি ওই কৈলাসা হোটেলের রিসেপশনিস্ট। তাই এখানে ঈপ্সিতের সাথে যা যা ঘটেছে বা যে বর্ণনা সে দিয়েছে সেগুলো পুরোটাই পারফেক্ট হওয়া বাঞ্ছনীয়। শেষে আমরা ম্যাগি আর তার দিদিকে দেখি যে তার ছোট্ট বেবি মারিয়াকে যেখানে রাখা হয়েছিল সেখানে তার স্মৃতির জন্য তারা গেছে। আর এখানেই আমরা বুঝতে পারি একটা মেয়েকে তার বয়ফ্রেন্ড যদি ঠকিয়ে দেয় তাহলে সেটা সে মেনে নিতে পারে, কিন্তু একটা মা কখনো তার বাচ্চাকে হারিয়ে ফেললে সেটা কখনোই মেনে নিতে পারে না। আর ঈপ্সিতকে নিজের কর্মফলই সারা জীবন ভোগ করতে হবে। আর এখানেই শেষ হয় আজকের কাহিনী। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে লাইক অ্যান্ড শেয়ার করে দিও। আর আমাদের পাশে থাকার জন্য অবশ্যই করে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে দিতে হবে, যাতে নতুন ভিডিও আসলেই তোমরা সবসময় নোটিফিকেশন পেয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ পাশে থাকার জন্য। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো।